সালে এই বাংলাকে, এবং এই কারণেই বলবো যে বাংলা একাডেমির রূপকার যদি আমি বলি সেই অর্থে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তখন একটা দীর্ঘ সময় খুব চমৎকার চমৎকার অনুষ্ঠান এই বাংলা একাডেমিতে হতো। এটা আমার কাছে ছোটবেলায় মনে। এটা আপনি পাকিস্তান পাকিস্তান আমলের কথাই আমি বলছি। হ্যাঁ, সেটাই আমার কাছে মনে হয় যে ওই পাকিস্তান আমলে যে কাজগুলো যারা যারা করতেন আমার কাছে এখন বিস্ময় মানিয়ে আমি মনে করি যে বাংলাদেশের জন্মের জন্য বাংলা একাডেমিরও অবদান রয়েছে। এই যে ভাষা আন্দোলন 48-এর এই যে সবাই আসতেছে, বাড়িতে একটা তর্ক বিতর্ক কথাবার্তা এটা শুনি বুঝি, কিন্তু বোঝার ক্ষমতা তখন আমাদের ছিল না। তো তারপরে যখন হলো 52 সালের পর এর ভেতর দিয়ে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাদের সাহেব, ডক্টর ওই আমি জানি না ওটা পরিচিত কিনা, তিনার নাম আজকাল আমি শুনি না, কবি কাদের। বাংলা একাডেমির রূপকার যদি আমি বলি সেই অর্থে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যাকে আমরা দাদু বলে ডাকতাম ছোটবেলায়। আপনার সম্ভবত বাংলা একাডেমির সঙ্গে পারিবারিক সংশ্লিষ্টতা বা স্মৃতি থাকতে পারে, একটু বলেন না। আমাদের বাড়িটা ছিল স্বামীবাগে, 36 নম্বর স্বামীবাগ। তৎকালীন আমি বলবো যদি এভাবে বলি যে 50 দশকে আমার বাড়িটা একটা বিরাট বাড়ি ছিল, 1 বিঘা 5 কাঠা একটা বিরাট বাড়ি। তৎকালীন তৎকালীন পূর্ব পাকিস্তানের কথা যদি আমি বলি, দল মত নির্বিশেষে আমি বলবো সবাই আমাদের বাড়িতে আসতেন। এটা আমার ছোটবেলার অভিজ্ঞতার কথা বলি। একধারে সাহিত্যিকরা আসতেন, সাহিত্যিকদের মধ্যে যদি বলি গোলাম মোস্তফা সাহেব এসছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসতেছেন, এবং আব্দুল কাদের সাহেব তো আমার আব্বার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল সন্দীপের, এবং এরা একটা বিরাট গ্রুপ ছিল, তারা আসতেন একাধারে। আবার উল্টো দিকে বলবো আমি, আমাদের বাড়িতে তৎকালীন সকল রাজনৈতিক কর্মীরা আসছেন একাধারে। আমি ভাসানী মহোদয়কে দেখেছি, সোরওয়ার্দী সাহেবকে আমাদের বাড়িতে দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি দেখেছি একটা পায়জামা একটা শার্ট পরে একটা পুরনো সাইকেল নিয়ে চলে আসতে দেখতাম আমরা। তো এবং তার সাথে আমি বলবো আব্দুল জব্বার খদ্দর কংগ্রেসে, তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলবো, যিনি আমার বাবাকে, আমি জানি না কিভাবে রিলেশনটা ডেভেলপ করেছে আমি বলতে পারবো না, তিনি আমার বাবাকে আবু বলে ডাকতেন। আবু মানে হচ্ছে প্রথম পুত্র। 50 দশকে আমাদের বাড়িতে একটা বিরাট লাইব্রেরি ছিল, কেউ কারো দুষ্প্রাপ্য বই পেতে হলেই আমাদের বাড়িতে আসতো, মুস্তাফিজ সাহেব আসা গেলে বইটা পাবা, এরকম একটা সিচুয়েশন ছিল। তো যেটা বলছিলাম আমি যে এই যে 48-এর পরবর্তীতে আমি বলবো যে 52 তো তখন খুবই ছোট, ক্লাস 2-তে পড়ি আমি। আমার ঢাকার একটা বর্ণনা দেওয়া দরকার যে ঢাকা মানে এটা কল্পনাও কেউ করতে পারবে না কি ছিল ঢাকা। সমস্ত ঢাকাই তো অন্ধকার। কতটুকু ঢাকা? ঢাকা হচ্ছে ওয়ারি, তো এদিকে স্বামীবাগ, ওদিক দিয়ে হচ্ছে গ্যান্ডারিয়া, ফরাসগঞ্জ ইত্যাদি, এইটুকু হচ্ছে তোমার ঢাকার মধ্যে পড়ে ওয়ারি। তো এর মধ্যে বিকালে আমরা কি দেখতাম, সন্ধ্যার সময় সিটি কর্পোরেশনের একটা লোক একটা মই নিয়ে আসলো কাঁধে, আর একটা টিনের একটা ভার নিয়ে আসলো রাস্তার বাতি দেওয়ার জন্য। রাস্তার বাতিটা কি করতো, মই দিয়ে উঠতো, কাচের ঘেরা দেওয়া বাতি, মাঝখানে কুপি, একটা কুপি, আমি জানি না এখনকার ছেলেমেয়েরা তো দেখেও নাই, ওই কুপিটা ওটা খুলে তেল ঢেলে দিত, বাতিটা জ্বালিয়ে দিত। এটাই হচ্ছে তখন ঢাকা শহর। ইলেকট্রিসিটিও আমারও ধারণা আমার 55 সময় বোধহয় আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি এসেছিল, বা এরকম সময় হবে, 5-6-এ পড়ি তখন। কিন্তু এর আগে আমরা হারিকেন দিয়ে পড়াশোনা করেছি। এই যে ভাষা আন্দোলন 48-এর এই যে সবাই আসতেছে, বাড়িতে একটা তর্ক বিতর্ক কথাবার্তা এটা শুনি বুঝি, কিন্তু বোঝার ক্ষমতা তখন আমাদের ছিল না। তো তারপরে যখন হলো 52 সালের পর এর ভেতর দিয়ে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাদের সাহেব, ডক্টর ওই আমি জানি না ওটা পরিচিত কিনা, তিনার নাম আজকাল আমি শুনি না, কবি কাদের। শহীদুল্লাহ সাহেব যে এই ভাষার ব্যাপারে তার বক্তব্য দিচ্ছে, বলছে, আলোচনা হচ্ছে, কিন্তু কাছে ধারে যেতে দুটো আসলে। পরবর্তী যেটা হলো 1955 সালে এই বাংলাকে, এবং এই কারণেই বলবো যে বাংলা একাডেমির রূপকার যদি আমি বলি সেই অর্থে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তখন একটা দীর্ঘ সময় খুব চমৎকার চমৎকার অনুষ্ঠান এই বাংলা একাডেমিতে হতো। এটা আমার কাছে ছোটবেলায় মনে। এটা আপনি পাকিস্তান আমলের কথাই আমি বলছি। হ্যাঁ, সেটাই আমার কাছে মনে হয় যে ওই পাকিস্তান আমলে যে কাজগুলো যারা যারা করতেন আমার কাছে এখন বিস্ময় মানিয়ে আমি মনে করি যে বাংলাদেশের জন্মের জন্য বাংলা একাডেমিরও অবদান রয়েছে নানাভাবে। অবশ্যই। হ্যাঁ, ভাষা আন্দোলনের
ভাষা আন্দোলনের কেন্দ্র তো পরম্পরার কারণে ভাষা পরম্পরা, আন্দোলন, বাংলা একাডেমি, বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতা, এটা কিন্তু পরম্পরা, যে কথাটা বললে তুমি সেটা পরম্পরা। তো আমি মনে করি সেই আকাঙ্ক্ষাটা থেকে যেন আমরা বিচ্যুত না হই। 48 পরবর্তী 52 ধারাবাহিকতার ভেতর দিয়ে আমাদের 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের বাংলাদেশ সেই আকাঙ্ক্ষার কাছে যেন বাঙালি সেখান থেকে যেন সরে না যায়। তার সঙ্গে আমি বলবো বাংলা একাডেমিও যেন তার জায়গাটাকে, তার পুরানো ইতিহাস, যারা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি তার পুরনো ইতিহাস ভুলে যায়, পুরনো ইতিহাসের উপর দাঁড়িয়ে আমরা নতুন ইতিহাস তৈরি করতে হয়। সেই ইতিহাসকে মুছে ফেলে অথবা মাটি চাপা দিয়ে কিন্তু সেই ইতিহাস তৈরি হতে পারে না বলে আমি মনে করি। বাংলা একাডেমি সেই কাজটি করবে, আমি সেটা আশা করি।